আর আমরা এমনি ইন জেনারেল একটা সলিউশন যদি চিন্তা করি যে এই যে প্রবলেমটা হচ্ছিল এটা এক্সাক্টলি কিসের জন্য হচ্ছিল? কোন ইফেক্টের জন্য এটা হচ্ছে? স্যার কোনটা? এই যে ক্রসওভার ডিসটরশন যেটা হচ্ছে। স্যার 0.7 ডায়োডের 0.7 প্লাস 0.7 0.7 আসার জন্য মানে দুটো আমাদের বিজিটি এই অফ যে অন হওয়ার জন্য। সার্কিট ছিল এই সার্কিটের এই বেজ এমিটর জাংশনের যে ড্রপ হচ্ছিল তার জন্য এই প্রবলেমটা এফেক্ট হচ্ছিল। এটাই তো বলছি না? যে এখানে যদি Yes, আমরা sir. একটা ড্রপ বলি বা এই জায়গায় যদি আমরা একটা ড্রপ বলি ভি বিই তাহলে এইগুলির জন্য এই ইফেক্টটা হচ্ছিল। আচ্ছা তাহলে আমরা জানি যে এই জায়গাটা যেহেতু ডায়োডের মতো কাজ করে তাই ড্রপ কত হবে? 0.7 0.7 0.7 তা পজিটিভ এর জন্য 0.7 নেগেটিভ এর জন্য আবার আরেকটা 0.7 ভোল্টেজ দরকার হবে। যেহেতু আমরা পজিটিভ এর জন্য যদি হিসেব করি তা আমরা যদি পজিটিভ সাইকেলে এই ক্রসওভার ডিসটরশন ইফেক্টটাকে বাদ দিয়ে দিতে চাই যেটা হচ্ছে এখানে তাহলে আমাদের কি করতে হবে? এখানে যদি আমরা একটা এক্সট্রা ডিসি সাপ্লাই দিয়ে দিই সরি ক্যাপাসিটরের পরে এখানে এবং আমরা যদি বলি যে এই ডিসি সাপ্লাই এর ভোল্টেজটা হচ্ছে সেই 0.7 অথবা এই VBE এর সমান, তাহলে ইনপুট থেকে যে সিগন্যাল আসতেছিল তার কি কোনো পোরশন এরকম কাটা যাবে আর? না স্যার তার মানে ইনপুটে যেটা আসলে সেটা আসার সাথেই ইনপুটে পজিটিভ এর সময় Q1 অন হয়ে এমপ্লিফাই হবে। সিমিলার ভাবে এখানেও যদি আমরা একটা সাপ্লাই দেই নেগেটিভ হিসেবে তাহলে এখানেও কি হবে? ওই একইভাবে এটা অন হবে। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এইটা এই সার্কিটে যে ক্রসওভার ডিসটরশন সেটাকে সলভ করা যায়। তো এই কাজ করার জন্য আমাদের এক্সট্রা এই ভোল্টেজটা প্রোভাইড করতে হবে। তবে ল্যাবে কি তোমরা করেছো এই সার্কিটটা? দেখেছো এই পর্যন্ত? ক্লাসে করানো ক্লাসে করানো হয়েছে, বি করানো হয়নি। আচ্ছা, বি এর দেখবে যে এখানে যে সার্কিট আছে, তা আমরা এটার কিছু আদার্স টাইপের সলিউশন পেতে পারি। সেটা হচ্ছে যে সাপোজ আমার এই সার্কিটটা যদি সার্কিটে যদি আমরা ইনপুটটা সাইনোসয়েডাল না দিয়ে আমরা স্কোয়ার ওয়েভ দিতাম এরকম, তাহলে বলো তো এই যে ক্রসওভার ডিস্টরশনের জন্য যে এফেক্ট হচ্ছিল, কি এফেক্ট হচ্ছে বলো তো? কিছুটা ভোল্টেজ কেটে যাচ্ছিল। তা আমি যদি এখান থেকে কিছুটা ভোল্টেজ কেটে ফেলি, আমার আউটপুটের ওয়েভ শেপে কোনো চেঞ্জ আসবে? না স্যার কারণ স্কোয়ার ওয়েভ তো এখানে স্ট্রেট ফিক্সড ভ্যালু, মানে এরকম টাইমের সাথে সাথে তার অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা আউটপুটে স্কোয়ার ওয়েভই পাবো, বাট এর অ্যামপ্লিটিউডটা কিছুটা কমে যাবে, বাট ডিস্টরশন কি দেখা যাবে কোনো? না স্যার তার না মানে স্যার। ক্লাস বি তে যদি স্কোয়ার ওয়েভ দিয়ে অ্যামপ্লিফাই করো ইনপুটে তাহলে ডিস্টরশনের এফেক্ট হবে, মিন্স ক্রসওভার ডিস্টরশন দেখা যাবে না। আর তুমি যদি সাইন ওয়েভ না দিয়ে ট্রায়াঙ্গুলার ওয়েভ দাও বা এরকম টাইম চেঞ্জিং যে কোনো অন্য ওয়েভ দাও তাহলে এই সিমিলার টাইপের প্রবলেম পাওয়া যাবে ওখানে। আচ্ছা, অ্যানাদার আরো কিছু সলিউশন আছে। সলিউশন বলতে হচ্ছে ওগুলি বেসিক্যালি হচ্ছে ভিজুয়ালি বলা হয় যে সাপোজ আমার এই সিগন্যালটা ধরো এখানে যেটা দেখা যাচ্ছে আমরা যদি এই জায়গার সাথে কম্পেয়ার করি যে এই জায়গার ভোল্টেজের রেসপেক্টে যদি আমরা ভিভিবি এতটুক পোরশন হয় তাহলে কি অনেকটা এফেক্ট দেখতে পাচ্ছি না এরকম? আমার যদি ইনপুটের অ্যামপ্লিটিউড যদি আমরা আরো কমিয়ে দিতাম, ধরলাম যে এটা হচ্ছে 0.7 আর এটাকে বললাম এখন আমি 0.1, তাহলে আমরা কি বলি এরকম একটা আরো বেশি ভোল্টেজ কেটে যাবে না এখান থেকে? যদি আমরা ভিএম এর ভ্যালু কমিয়ে আনি। হ্যাঁ ইয়েস স্যার। স্যার আচ্ছা, বাট আমি যদি ভিএম এর ভ্যালু অনেক বাড়িয়ে দেই, ধরো এটা যদি বললাম 10 ভোল্ট 15 ভোল্ট, তাহলে আমাদের আসলে কি হবে? এই 15 ভোল্টের রেসপেক্টে এই 0.7 ভোল্টটা কি এখানে হবে না আরো অনেক নিচে হবে? আরো নিচে হবে নিচে হবে। মিনস হচ্ছে বলতে গেলে তোমার এই রিজনে হবে একদম বা আরো কম হবে। তখন কি আমি এখানে খুব একটা ডিস্টরশন দেখতে পারবো? না না স্যার। স্যার তার মানে আমি যদি পজিটিভ নেগেটিভের অ্যামপ্লিটিউড বাড়িয়ে দেই অনেক, তাহলে এখানে ক্রসওভার ডিস্টরশন হবে বাট সেটা খুবই নেগলিজিবল হবে। নরমালি হয়তোবা দেখে নাও বোঝা যেতে পারে। বাট ডিস্টরশন থাকবে। তার মানে একটা ওয়ে হচ্ছে যদি আমরা অনেক অ্যামপ্লিটিউড বাড়িয়ে দিই তাহলে ডিস্টরশন এভাবে কমিয়ে আনতে পারি। ঠিক আছে? কারণ কম্পেয়ার টু ইনপুটের অ্যামপ্লিটিউড রেসপেক্ট ডিস্টরশন কম। আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা যদি অ্যামপ্লিটিউড বাড়ালাম না বাট এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিলাম। সাপোজ ধরো এই যে সিগন্যাল দেওয়া আছে আমি যদি এর থেকে ফ্রিকোয়েন্সি অনেক কমিয়ে দিতাম তাহলে আমার একটা পজিটিভ সাইকেল হতে কি এরকম এত বড় সময় লাগবে না? যদি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিলে এটা হবে না কমিয়ে দিলে এটা হবে? কমিয়ে দিলে। কমিয়ে দিলে, আচ্ছা। তা তখন যদি আমি এরকম একটা ভোল্টেজ কেটে ফেলি এখান থেকে তাহলে আমার দেখা যাবে কি ডিস্টরশনের ইফেক্টটা নরমাল ইয়ের থেকে আরো বেশি না? ইয়েস স্যার
বাট আমি যদি এখন ফ্রিকোয়েন্সি অনেক বাড়িয়ে দিই, দ্যাট মিনস হচ্ছে যদি র্যাপিড চেঞ্জ এরকম ধরো একদম ফ্রিকোয়েন্সি, তখন কি হবে? তখন কি এই ক্রস ওভার ডিস্ট্রিবিউশন ইফেক্টটা, দেখা যাবে না, মানে তাহলে দেখাই ক্রসওভার যাবে না। ডিস্ট্রিবিউশনটা মিনিমাইজ হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? সো ক্রসওভার মানে এই যে ডিসটরশন সেটা মিনিমাইজ করার এরকম কিছু ওয়ে আছে। সেটা হচ্ছে যে আমরা যদি অনেক বেশি ফ্রিকোয়েন্সি সিগন্যাল নিয়ে করি তাহলে সেটা দেখা যাবে না। অথবা অ্যামপ্লিটিউড যদি বেশি হয় তাহলেও সেটার ইফেক্ট কমে যাবে। বাট স্টিল থাকবে। ঠিক আছে? সো আমরা যদি ডিসটরশনটাকে দূর করতে চাই এক্সাক্টলি, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের বেজ ইমিটর জাংশনের যে ড্রপ আছে ওর সমান অ্যাডিশনাল ভোল্টেজ ওকে প্রোভাইড করতে হবে। যদি আমরা এটা প্রোভাইড করতে পারি তখনই এই ক্রসওভার ডিসটরশনটা দূর হবে। সেটা আমরা যে সলিউশনটার মাধ্যমে করি ওই সার্কিটের মানে এই সার্কিট মডিফাই করে যে সলিউশনটা পাওয়া যায় ওইটাকে আসলে ক্লাস এবি পাওয়ার অ্যামপ্লিফায়ার বলা হয়। সো ক্লাস এবি পাওয়ার অ্যামপ্লিফায়ার বেসিক্যালি ক্লাস বি এর যে প্রবলেম তার সলিউশন। তো অনেক ক্ষেত্রে ক্লাস এবি কেই ক্লাস বি পাওয়ার অ্যামপ্লিফায়ার বলা হয়। তোমাদের ল্যাব ম্যানুয়ালে যে সার্কিটটা তোমরা দেখবে ক্লাস বি হিসেবে সেটা বেসিক্যালি ক্লাস এবি পাওয়ার অ্যামপ্লিফায়ার। বাট এক্সাক্টলি বি বললে যেটা আমরা অলরেডি দেখেছি সেটা হচ্ছে ক্লাস বি। ওকে, তা আমরা আজকে এখন ফার্স্টে ক্লাস বি অ্যামপ্লিফায়ার যেটা দেখলাম, যেহেতু আমরা এর ওয়েভ শেপ দেখেছি, এর লোড লাইনও দেখেছি, তা আমরা এর এফিশিয়েন্সি বের করতে যাচ্ছি। আচ্ছা, এফিশিয়েন্সির ফর্মুলা আমরা আগে দেখেছিলাম, সেটা কি ছিল? এরকম কিছু একটা ছিল যে আউটপুট এসি পাওয়ার, তার মানে আমরা ফাইনালি যে আউটপুট পাবো সেটা এসি ফরম্যাটে থাকবে, তার পাওয়ারটা মেজার করব এবং ইনপুটে আমরা ডিসি পাওয়ার দিব। তার মানে বিজিটি কে রান করার জন্য বায়াসিং এর জন্য যে আমরা ভোল্টেজ দিচ্ছিলাম সেটার থেকে যে পাওয়ার পাচ্ছিল সেটা হচ্ছে ইনপুট ডিসি পাওয়ার। সো আমরা এই ইনপুট ডিসি পাওয়ার আউটপুট এসি পাওয়ার বের করে এই এফিশিয়েন্সি বের করতে পারবো। তা এটা বের করার আগে আমাদের তাহলে কার্ভটা আর সার্কিটটাকে দেখে নেই। তা আমাদের এ যে ক্লাস বি ছিল এর আগে, সেটা কিউ পয়েন্ট কোথায় সেট করছিলাম আমরা? কাট অফে। কাট অফ, এই যে এই পয়েন্টে দেখা যাচ্ছে কি? এখানে যেহেতু সেট করছিলাম আমরা এরকম কার্ভ আগে দেখেছিলাম। আর এইজন্য এখানে যেহেতু এই পয়েন্টে সেট করতে যাচ্ছি এইজন্য ইনপুটে কোনো ডিসি সাপ্লাই ছিল না। মানে আমাদের এখানে ডাইরেক্টলি শুধু সোর্সটাই আসতেছিল, আর কোনো ডিসি ছিল না। তা এই অ্যারেঞ্জমেন্টটা করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুধুমাত্র হাফ সাইকেল, দ্যাট মিনস এই পজিটিভ হাফ সাইকেলটাই একটা বিজিটি দিয়ে এমপ্লিফাই করা যাবে। সে নেগেটিভ কে করতে পারবে না। তা আরেকটা বিজিটি দিয়ে তুমি হয়তোবা নেগেটিভ কে এমপ্লিফাই করতে পারবা। তো আমরা শুধুমাত্র একটা বিজিটির জন্যই লোড লাইন ড্র করেছিলাম। অপোজিটটা বলেছিলাম সিমেট্রিক্যাল হবে, বাট কমপ্লিমেন্টারি। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা ইনপুট পাওয়ার বের করতে যাচ্ছি। তো ইনপুট পাওয়ার যদি বের করতে চাই, দেখো এটা আমরা জানি যে ইনপুট পাওয়ার হচ্ছে ভিডিসি আর আইডিসির মাল্টিপ্লিকেশন। আর ভিডিসি মানে হচ্ছে ইনপুট এভারেজ ভোল্টেজ। তা আমরা এখানে সাপ্লাই ফিক্স দিচ্ছিলাম কত ভোল্টেজ দেখো তো, যদি প্রথমটার জন্য মেজার করি ভিসিসি, এটা ডিসি সাপ্লাই না? Yes, sir. এর ভ্যালু কি চেঞ্জ হবে? No, চেঞ্জ sir. তো হচ্ছে না, তার মানে এর ভ্যালু ফিক্স। তার মানে ভি এভারেজ হচ্ছে ভিসিসি। আর আই এভারেজ যেটা হচ্ছে, দেখো আমরা কিউ পয়েন্ট এই পজিশনে সেট করছিলাম, তাহলে কি আমি ধরবো এখানে কোনো কারেন্ট নাই, মানে ডিসি কারেন্টের কোনো কন্ট্রিবিউশন নাই? Also, sir. আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা এটা কিভাবে মেজার করব? আমরা মেজার করব হচ্ছে এই আউটপুটের ওয়েভ শেপের ইয়ে থেকে। তো দেখো তো এটা কি হাফ সাইকেল না ফুল সাইকেল লোড লাইনের মধ্যে পাচ্ছি আমরা? হাফ সাইকেল। Half cycle. হাফ সাইকেল। ওকে। তাহলে আমরা যদি এর এভারেজ পাওয়ার বের করতে বলতাম আর এটা যদি ফুল সাইকেল হতো তাহলে এভারেজ পাওয়ার কত মানে এভারেজ কত হতো কারেন্টের ভ্যালুটা? স্যার হাফ হয়ে যেত। কি হবে? এটা হচ্ছে পজিটিভ ভ্যালু, এখানে নেগেটিভ ভ্যালু। দুটোর দুইটাকে যদি এভারেজ করার মাঝের ভ্যালুটা কত দেখো তো? 0। 0 Zero. হয়ে যেত। বাট আমরা তো এখানে বলছি যে আমাদের তো পজিটিভ আছে, নেগেটিভটা তো এখানে নাই। তাহলে আমাদের এই হাফ সাইকেলের জন্য আমাদের এভারেজ বের করতে হবে। তাহলে একটা হাফ সাইকেল এরকম সাইনোসয়েডাল ওয়েভের এভারেজের ফর্মুলা কি? স্যার ম্যাক্স মানে আইসি ম্যাক্স বাই পাই স্যার, এরকম। আইসি ম্যাক্স বাই গুড। তার মানে যেকোনো হাফ ওয়েভ মানে সাইনোসয়েডাল ওয়েভের জন্য আমাদের আসলে এই এভারেজটা বের করতে গেলে যেটা করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। তো সেটা তোমরা 1 2 এসি সার্কিটে দেখে এসেছো। তোমাদের এখানকার বয়েলস্টেড বইগুলি এগুলিতেও আছে এই জিনিসটা, তোমরা চাইলে দেখতে পারো। মানে আমরা একদম যদি ফাইনালি বলি তাহলে এভারেজ ভ্যালু হচ্ছে হাফ সাইকেল সাইন ওয়েভের জন্য হচ্ছে তার ম্যাক্স যে অ্যামপ্লিটিউড থাকবে তাকে পাই দিয়ে ডিভাইড করব। সো আমরা যদি কারেন্টের জন্য বের করি, দেখো কারেন্টের আইসি ম্যাক্স কে আমরা তাহলে কত দিয়ে ভাগ করব? পাই দিয়ে বের Pi করব। B. তাহলে এই জায়গায় ভ্যালুটা কত আছে? ভিসিসি বাই আর ই। আচ্ছা, কিন্তু আমাদের একটু এখানে কারেকশন হবে, সেটা হচ্ছে এই জায়গাটা তো আসলে কি হওয়া উচিত? এল হওয়া উচিত, কারণ আমাদের এখানে লোডটা কি? আরএল না?
হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কারেন্টের ভ্যালু হচ্ছে VCC বাই RL, এটা হচ্ছে IC ম্যাক্স। তাহলে এর এভারেজ বের করলে কি লেখা উচিত? ভিসিসি বাই RL ইন্টু পাই। ওকে, তাহলে আমরা এই যে এই ভ্যালুটাই পেয়ে গেলাম এখানে। ঠিক আছে? ওকে, তাহলে এই যে ক্যালকুলেশন করলাম একটা ভিসিসি ধরে এই ক্যালকুলেশন বা এই যে হাফ সাইকেলের জন্য ক্যালকুলেশন করলাম, এটা কি তো শুধুমাত্র হাফ সাইকেলের জন্য। আরো হাফ সাইকেল আছে না? যেটা এই পিএনপি ট্রানজিস্টর দ্বারা অ্যামপ্লিফিকেশন হচ্ছে। ঠিক আছে? তাহলে এটা কি সিমেট্রিক্যাল হবে না ডিফারেন্ট হওয়া উচিত? কি হবে? স্যার ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে? কেন? ওইটাও একই টাইপের সার্কিট না? বলেছিলাম না যে এই সার্কিটটাকে যদি আমরা এখান থেকে ভেঙে ফেলি, মানে ২ ভাগ করে ফেলি, তাহলে উপরে নিচে সিমেট্রিক্যাল। তা উপরেরটা যদি যে পয়েন্টে কিউ পয়েন্ট সেট হবে, তো নিচে তো সিমিলার টাইপের একটা কিছু হবে না, বাট উল্টা লজিক হবে। ঠিক আছে? তো এটা প্লাসে কাজ করলে এটা মাইনাসে কাজ করবে। সো আমরা এটা একই রকম জিনিস হবে, কারণ দেখো এখানে ম্যাগনিটিউড যা এখানে সেম না ডিফারেন্ট। ভিসিসির ভ্যালু তুমি যা দিবে উপরে নিচে সেম হচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে বাকি এক্সট্রা কোনো এখানে কম্পোনেন্ট আছে উপরের সাথে নিচে ডিফারেন্ট? এখানে কোনো ডিফারেন্ট কম্পোনেন্ট আছে যদি আমরা হাফ বরাবর ডিভাইড করে ফেলি এখানে? স্যার নিচে তো নিচের অংশে তো ইনপুটটা পড়ে যায় না স্যার? নিচের অংশেও তো হ্যাঁ, ইনপুট যাবে। ইন- ইনপুট তো একসাথে উপরে নিচে দুইটাতেই যাচ্ছে। একটা পজিটিভে কাজ করে আর একটা নেগেটিভে কাজ করে, শুধু এটাই পার্থক্য। স্যার একই তো তাহলে। হ্যাঁ, তাহলে মিরর হ্যাঁ, দ্যাট মিনস মিরর। ওটাকে বলা হচ্ছে যে সিমেট্রিক্যাল বা কমপ্লিমেন্টারি সিমেট্রি। মানে একটা একটার অপোজিট হিসেবে বাট সিমেট্রি। ওকে। তাহলে আমরা যদি একটার জন্য পাওয়ার অলরেডি পেয়েছি না এরকম, তা দুইটার জন্য পাওয়ার কি হবে? ডিফারেন্ট হবে না জাস্ট এর ডাবল হবে? ডাবল জাস্ট ডাবল হবে। তুমি চাইলে দুইটা আলাদা ক্যালকুলেট করে যোগ করতে পারো, অথবা ২ দিয়ে মাল্টিপ্লাই করে এভাবে করে একবারে আমরা টোটাল পাওয়ার বের করতে পারি। ঠিক আছে? তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা আসলে দুইটা বিজিটের জন্য ইনপুট পাওয়ার মেজার করলাম। যেহেতু আমাদের এই সার্কিটে ডাবল আছে। আর এখন যদি আমরা চাই যে না আ এর এসি পাওয়ার কি হচ্ছে সেটা মেজার করতে, তাহলে আমাদের এখানে যেটা করতে হবে যে আরএমএস ভ্যালু বের করতে হবে। তা ভিআরএমএস, আইআরএমএস বের করতে হবে। তা ভিআরএমএস, আইআরএমএস বের করার জন্য যেটা হচ্ছে যে আমরা জানি কি পিক ভ্যালু কে √2 দিয়ে ভাগ করব। আমাদের এই সার্কিটে দেখো এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্স ভ্যালু হচ্ছে আইসি ম্যাক্স, এটা হচ্ছে আইসি মিন। এটা হচ্ছে ভিসি ম্যাক্স, এটা হচ্ছে ভিসি মিন। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা এই পিক ভ্যালুটা পাচ্ছি না? বা এইটা থেকে এটা বিয়োগ করলে আমরা এই পিক ভ্যালু পাচ্ছি না? জি স্যার। ঠিক আছে কি? সো আমরা এই ভ্যালুগুলি বসালাম ফর্মুলায়। দেন আমরা আইসি ম্যাক্স, আইসি মিন, ভিসিই ম্যাক্স, ভিসিই মিন এর যেহেতু কোঅর্ডিনেটের ভ্যালুগুলি জানি ওগুলো বসিয়ে দিলাম। বসায় সলভ করলে আমরা এরকম একটা ভ্যালু পেলাম। এটা হচ্ছে আউটপুট এসি পাওয়ার। সো এটা আউটপুট এসি পাওয়ার, এটা হচ্ছে ইনপুট ডিসি পাওয়ার। তাহলে আমরা যদি এই ফর্মুলায় বসিয়ে দেই, সো আমরা ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে আ সলভ করে আসলে এফিশিয়েন্সি ভ্যালু হচ্ছে 78.5%। সো তুমি যদি ক্লাস বি পাওয়ার অ্যামপ্লিফায়ার বানাও এবং এই টাইপের অ্যারেঞ্জমেন্ট করো, তাহলে এই টাইপের সার্কিটে সর্বোচ্চ ম্যাক্সিমাম 78.5% পর্যন্ত এফিশিয়েন্সি পাওয়া যাবে। সো এই পর্যন্ত কি বুঝতে পেরেছি এফিশিয়েন্সি বের করা বা এই ভ্যালু? জি স্যার। ওকে, তাহলে এই ভ্যালু গুলি ফর্মুলাতে দেওয়া আছে। তোমাদের গ্রাফিক্যালি যদি অন্য কোনো কোঅর্ডিনেট বা ভ্যালু দেওয়া থাকে, সাপোজ এগুলো কোনো নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকে, তখন আমরা ডাইরেক্টলি এই ফর্মুলা ব্যবহার করে এফিশিয়েন্সি কত হয় এই পার্টিকুলার সার্কিটের জন্য সেটা মেজার করতে পারবো। সো তোমাদের আরেকটা কাজ হচ্ছে তোমরা বয়েল স্টারের বই থেকে যে ফিডব্যাক অ্যামপ্লিফায়ার চ্যাপ্টার আছে তার যে এক্সাম্পলে যে প্রবলেম গুলি করে দেওয়া আছে এগুলি সবগুলি প্র্যাকটিস করো বাসায়। আর ওখান থেকে কিছু ১-২টা প্রবলেম আছে যেটা একটু ক্রিটিক্যাল, সেটা আমরা এই টপিক গুলি শেষ করার পর লাস্টে দেখবো। সো এই পর্যন্ত ক্লাস বি রিলেটেড যা যা দেখেছি ওখানে কি কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা সামনে দেখছি এরপরে কি আছে। ওকে, তাহলে আমরা একটা সার্কিট দেখছি এখন, সেটা বেসিক্যালি হচ্ছে ক্লাস বি এরই একটা মডিফাইড ভার্সন। তবে এখানে এটা হচ্ছে একটা
ফার্স্ট স্টেপ বলতে পারো, কারণ হচ্ছে আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমরা নরমালি আগে বলেছি না যে একটা সার্কিট থেকে আমরা একাধিক আলাদা আলাদা ডিসি সাপ্লাই দিব। ক্লাসের সময় এরকম বলেছিলাম একটা কথা, হ্যাঁ স্যার। যে আমাদের সার্কিটে একাধিক বায়াসিং দিব না। বাট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটু আগে যে সার্কিটটা ছিল এখানে একটা প্লাস ভিসিসি একটা মাইনাস ভিসিসি এরকম সার্কিট আছে অ্যারেঞ্জমেন্ট করা। তা আমরা এই বায়াসিং এই অ্যারেঞ্জমেন্ট প্রবলেমটাকে সলভ করা যায় কিভাবে সেটা একটা পসিবল ওয়ে দেখতে যাচ্ছি। তো সেটাই হচ্ছে এটা। তো এই পসিবল ওয়েতে করতে গেলে যেটা করতে হচ্ছে যে আমাদের ভিসিসি আর এখানে যে মাইনাস ভিসিসি ছিল মাইনাস ভিসিসি থেকে আমরা এখন গ্রাউন্ড করে দিচ্ছি। তার মানে আমাদের এখানে এখন বায়াসিং হয়ে গেল একটা। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে বায়াসিং যদি একটা হয় তা আমাদের কি শুধু পজিটিভটাকে অ্যামপ্লিফাই করতে হবে না নেগেটিভ পোরশনকেও অ্যামপ্লিফাই করা উচিত? মাইনাস না থাকলে আমরা নেগেটিভ সাপ্লাই কেমনে পাবো? এটা একটা ইস্যু আসবে না? নেগেটিভ না পেলে তো আমার এখানে পজিটিভ নেগেটিভ দুইটা সাইকেলের জন্য হবে না। সো এখানে যে করা হচ্ছে যে আমরা এখানে ভিসিসি কে এই দুইটা রেজিস্ট্যান্সে ডিভাইড করে এই Q1 Q2 পয়েন্টে অ্যাপ্লাই করছি। তাহলে এটা কি একটা ডিসি সাপ্লাই? তাহলে Q1 আর Q2 এক্সট্রা একটা ভোল্টেজ পাচ্ছে। দ্যাট মিনস এটা VCC/2 এক্সট্রা একটা ইনপুট ভোল্টেজ পাচ্ছে। যার ফলে Q1 আর Q2 লোড লাইনটা যেটা আমরা একটু আগে দেখছিলাম যে এই পয়েন্টে ছিল এখন এখানে না হয় উপরে উঠে যাবে। সো কিউ পয়েন্টটা উপরে একটা পজিশনে সেট হবে যার পজিটিভ সাইকেলটা উপরে অংশে এই Q1 কাজ করবে, নেগেটিভ আর কাজ করবে না, আর নেগেটিভ অংশে Q2 শুধু কাজ করবে। দ্যাট মিনস কিউ পয়েন্টের নিচের অংশে Q2 কাজ করবে আর কিউ পয়েন্টের উপরের অংশে Q1 কাজ করবে। এরকম পার্টিকুলার একটা VCC/2 পয়েন্টে ওই কিউ পয়েন্টটা সেট হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? তো এই অ্যারেঞ্জমেন্ট করার ফলে যেটা হবে যে যখন ইনপুটে আমাদের এখানে পজিটিভ সাপ্লাই আসবে তখন আমাদের এখানে পজিটিভ সাপ্লাই দ্যাট মিনস তোমরা যদি ধরতে পারো যে এখানে 5 ভোল্ট এখানে 0 ভোল্ট তাহলে কে অন হবে? Q1 অন হওয়া উচিত না Q2 অন হওয়া উচিত? কি মনে হচ্ছে? Q1 on. Q1 sir. Q1 অন হবে। Q1 হলে কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে? এই দিক দিয়ে না? Yes sir. ওকে, কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করছে। আর যখন মাইনাস ভোল্টেজ আসতেছে তখন কি হওয়া উচিত তাহলে? Q2 on হবে তখন। Q1 তাহলে Q2 অন হবে, ভালো কথা। যদি Q2 অন হয় তাহলে খেয়াল করে দেখো এখানেও গ্রাউন্ড এখানেও গ্রাউন্ড, এখানে কোনো সোর্স আছে ভোল্টেজ? No sir. no, sir. তাহলে আমরা জানি ভোল্টেজ ফ্লো হওয়ার মানে কারেন্ট ফ্লো হওয়ার জন্য কন্ডিশন কি? Voltage লাগবে। দ্যাট মিনস কিছু দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স হতে হবে। এখানে তো দুইটাই গ্রাউন্ড, ঠিক আছে? সো কারেন্ট ফ্লো হবে না। তো এই জন্য আমরা এই যে এখানে যে ক্যাপাসিটর করছিলাম সেটার একটা এফেক্ট হবে। দেখো যখন পজিটিভ সাইকেল ছিল Q1 এর এখান থেকে কারেন্ট যাচ্ছিল, ক্যাপাসিটর কি এখানে প্লাস আর এখানে মাইনাস হিসেবে চার্জ স্টোর করবে না? Yes sir. আর ক্যাপাসিটর আমরা জানি কি ক্যাপাসিটর কোন ভোল্টেজে চার্জ হয়? যদি ওকে কোনো সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয় তাহলে একই ক্যাপাসিটর কি 5 ভোল্ট দিলে 5 ভোল্টেও চার্জ হয়, আবার 10 ভোল্ট দিলে কি 10 ভোল্টেও চার্জ হবে না? Yes sir. আচ্ছা, কেন? ক্যাপাসিটর চার্জ হওয়ার কন্ডিশনটা কি? ক্যাপাসিটর কত ভোল্টেজে চার্জ হয় কোন একটা সার্কিটে? এটা কিভাবে মেজার করতে পারি আমরা? এটা কি আমরা জানি? একটা ক্যাপাসিটর কত ভোল্টেজে চার্জ হবে এটা আমরা জানি? যদি সাপ্লাই বা সার্কিটে অ্যারেঞ্জমেন্ট দেওয়া থাকে? এটা কি ফিক্সড ভ্যালুতে চার্জ হবে না এর কোনো পার্টিকুলার একটা ভ্যালু থাকবে? স্যার সাপ্লাই যতটুকু দেওয়া হবে মানে টাইম হিসাব করে ততটুকু চার্জ হবে তাহলে। সাপ্লাই উপরে ডিপেন্ড করবে? স্যার ক্যাপাসিটর গায়ে স্যার লেখা থাকে ক্যাপাসিটর গায়ে লেখা থাকবে যে তো ওই হিসাবে হবে? আচ্ছা, এখানে আসলে ওই ভোল্টেজে চার্জ হবে কোন একটা সার্কিটে, মনে রাখবা যেখানে ক্যাপাসিটরের কে ওপেন করলে ওপেন সার্কিট ভোল্টেজ পাওয়া যাবে না এখানে। এরকম ক্যাপাসিটর খুলে ফেলে এখানে যত ভোল্টেজ পাবা ওটা হচ্ছে ক্যাপাসিটরটার ওপেন সার্কিট ভোল্টেজ। তা ক্যাপাসিটর তার ওপেন সার্কিট ভোল্টেজ যত হবে তার পরিমাণ সর্বোচ্চ চার্জ হতে পারবে। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে ক্যাপাসিটর এখান থেকে কারেন্ট গেলে এখানে সে নিশ্চয়ই কি একটা ভিসি ভোল্টেজে চার্জ হবে। তা যখন Q1 অফ হয়ে যাচ্ছে কখন অফ হবে? পজিটিভের সময় না নেগেটিভের সময়? স্যার নেগেটিভ সময়। নেগেটিভের সময় অফ হয়ে যাবে। যখন এটা অফ হয়ে যাবে
তখন এখানে সার্কিটে কোনো কি দেখো তো সোর্স আছে কোনো আর? No, sir. এখানে গ্রাউন্ড, এখানেও গ্রাউন্ড। তাহলে বাট ক্যাপাসিটর কত ভোল্টেজে চার্জ হয়ে আছে বলো তো? VC voltage. এখানে ক্যাপাসিটর এই ডাইরেকশনে চার্জ স্টোর করছে, দ্যাট মিন্স হচ্ছে এইভাবে। এই জন্য এখানে প্লাস, এখন এখানে মাইনাস ছিল, কারণ তখন ক্যাপাসিটর লোড ছিল। ক্যাপাসিটর যদি চার্জ হয়ে থাকে আর সার্কিটে অন্য কোনো সোর্স না থাকে, তাহলে এখন ক্যাপাসিটর রেজিস্ট্যান্স দিয়ে কি করবে? চার্জ Discharge. ডিসচার্জ করবে। এখন এটা কি রেজিস্ট্যান্সের দিক দিয়ে যাবে না বিজিটির দিক দিয়ে ডিসচার্জ হবে? কোন দিক দিয়ে হওয়া উচিত? BJT degree. কারণ আমরা জানি কি সোর্স যেদিক দিয়ে কারেন্ট দেয় সেটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, আর লোড প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট ড্র করে, ঠিক আছে কি? তাহলে এখন এই তো লোডের মতো কাজ করবে না, এখন সোর্সের মতো কাজ করবে। সে তাহলে এইদিকে কারেন্ট ফ্লো করবে, আর এইদিকে কারেন্ট ফ্লো মানে হচ্ছে এই ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে। কারণ এই কারেন্টটা নিশ্চয়ই কমপ্লিট লুপ হতে হবে না? আমরা জানি কি Yes, সবগুলো yes. গ্রাউন্ড কি কমন, এটা যদি কমপ্লিট লুপ হতো তাহলে কারেন্ট অবশ্যই এই দিক থেকে আসতে হবে। তাহলে খেয়াল করে দেখো, পজিটিভের সময় এই রেড দিক দিয়ে কারেন্ট যাচ্ছিল, আর নেগেটিভের সময় এই গ্রিন ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে। এটা কি সেম না ডিফারেন্ট? So different. ডিফারেন্ট। Minus also. তার মানে আমরা প্রথমবার যদি পজিটিভ পেয়ে থাকি তাহলে এখন কি পাবো? Negative. তাহলে এটার বেসিক অপারেশন প্রিন্সিপালটা কি বুঝতে পেরেছি কিভাবে আসলে কাজ করছে? তার মানে আমরা একটা বিজিটি কে যদি একটা বায়াসিং দিয়ে এভাবে ক্লাস বি অপারেশন করতে চাই, তাহলে আমাদের এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। স্যার 5 ভোল্টটা যখন হিসাব করা হচ্ছে ওটা কি স্যার ইনপুটের জন্য, ইনপুটের যখন হ্যাঁ, ম্যাগনিটিউড 5 ইনপুটের জন্য, কারণ এখানে তো ফিক্স তুমি একটা ভোল্টেজ দিয়ে কিউ পান একটা পার্টিকুলার পজিশনে সেট করে ফেলছো, ঠিক আছে? এর জন্য ইনপুটের জন্য হিসাব করছি। তাহলে কি এটা বুঝতে পেরেছি? আর কোনো কনফিউশন আছে এখানে? তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। আজকে আমার একটু মানে ঠান্ডা লেগেছে, গলায় প্রবলেম, তো আমি আজকে আর মানে বেশি বলতে যাচ্ছি না। তাহলে আমি আগে যাই সামনে, ঠিক আছে? তোমাদের যদি পরে সমস্যা হয় তাহলে আমাকে পরে নেক্সট ক্লাসে বা এক্সট্রা টাইমে বলো, আমি আবার দেখাবো। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। ঠিক আছে। ওকে, তাহলে আমরা এরপরে যে সার্কিটটা দেখবো সেটা হচ্ছে এই ক্রসওভার ডিসটরশনের এক্সাক্ট সলিউশন। সেটা হচ্ছে ক্লাস এ বি পাওয়ার অ্যাম্পলিফায়ার। তা ক্লাস এ বি কে আমি আগেই বলেছি যে এটা হচ্ছে বেসিক্যালি ক্লাস বি এর ক্রসওভার ডিসটরশনের সলিউশন। অনেক জায়গায় এটাকে শুধু পুশ পুল অ্যাম্পলিফায়ার বা ক্লাস বি হিসেবেই বলা হয়। তবে এই সলিউশনটা করার জন্য দুই টাইপের সার্কিট অ্যারেঞ্জমেন্ট করা যায়। একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ার, এবি অ্যাম্পলিফায়ার, আর একটা হচ্ছে ডায়োড বায়াসিং ক্লাস এবি পাওয়ার অ্যাম্পলিফায়ার। তা আমরা আজকে বেসিক্যালি এই দুইটা সার্কিট কিরকম বা কিভাবে সলভ করা যায় সেটা নিয়েও এখানে দেখব। তা ফার্স্টে আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট দেখি। তো খেয়াল করে দেখো, এই যে সার্কিটের অ্যারেঞ্জমেন্ট, এটা কি জাস্ট ইমিডিয়েটলি একটু আগে যে আমরা সার্কিটটা দেখলাম তার সাথে কি কিছুটা মিল আছে না? যদি আমি এই জায়গাটা শর্ট করে দেই, জি Yes, স্যার। sir. সেম টাইপের হবে না? যদি এখানে শর্ট করে দিই, দেখো সোর্স বায়াসিং একটা, বাকি আর এক্সট্রা কোনো কিছু নাই, ঠিক আছে কি? যদি এই দুইটাকে ইকুয়াল ধরে ফেলো, আচ্ছা সেম সার্কিট না ডিফারেন্ট, কি মনে হচ্ছে? সেম সার্কিট। আচ্ছা, বাট ওই সার্কিটে তুমি একটা এমন করছি অ্যারেঞ্জমেন্ট করছিলে যে দুইটাকেই ফিক্স ডিসি সাপ্লাই দিচ্ছিলে, বাট আমরা এখন চাচ্ছি যে এই জায়গায় ড্রপটা কত থাকে আমরা জানি 0.7. 0.7, সেটাকে আমরা কি দিয়ে মার্ক করি? VBE। আর এই জায়গাটা কি থাকে? এটাও সেম থাকে, এটা কত? ওই 0.7, যাকে আমরা বলি কি VBC। C. কেন সি হবে? এটা তো ই, Oh, sorry, sir. আর এটা হচ্ছে বি, ঠিক আছে? ওকে, সো আমরা কি করব? আমরা এমন ভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করব যে এখানে একটা রেজিস্ট্যান্স বসাবো। এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা এমন ভাবে ভ্যারি করব যাতে এই যে পয়েন্ট, দ্যাট মিন্স এই নোড আর এই নোড, এই দুইটা নোডের মধ্যে ভোল্টেজের পার্থক্য, দ্যাট মিন্স আমি যদি এই নোডটাকে বলি যে VB1 আর এই নোডটাকে যদি বলি VB2, তার মানে VB1 মাইনাস VB2 এর মধ্যে ভোল্টেজটা যাতে এই দুইটা ভোল্টেজের যোগফলের সমান হয়, দ্যাট মিন্স 2 VBE এর সমান হয়। তার মানে আমরা চাচ্ছি আমরা এই বিজিটি Q1 আর বিজিটি Q2 কে শুধু অতটুকুই এক্সট্রা ভোল্টেজ দিতে যতটুকু ভোল্টেজ তার এই বেজ ইমিটর জাংশনকে অন করার জন্য ড্রপ হয়ে যায়। তোমরা কি বুঝতে পেরেছো?
কি বলছি? স্যার তাহলে বোথ পয়েন্টে কি অলওয়েজ 0.7 বসে থাকবে এরকম একটা কিছু? তার মানে আমরা চাচ্ছি এই জায়গায় যে ভোল্টেজটা পাবে আর এই জায়গায় যে ভোল্টেজ পাবে তাদের মধ্যে যদি 2 VBE ড্রপের সমান হয় তাহলে দুজন মিলে কি একই ড্রপ না? এই জায়গার ভোল্টেজ কি বেশি না এই জায়গার ভোল্টেজ বেশি বলো তো? সমান ভোল্টেজ হবে দুজনে। কেমনে সমান হবে? আমি তো দুজনে স্যার পার্থক্য 2 সেট করে VB দিলাম। এই ভ্যালুতে পার্থক্য করে দিচ্ছি। এখন VB1 পয়েন্টে ভোল্টেজ বেশি হবে না VB2 পয়েন্টে ভোল্টেজ বেশি? এটা একদম জেনারেল কোশ্চেন, দেখি তোমরা কি বলো। এই পয়েন্টের ভোল্টেজটা বেশি না এই পয়েন্টের ভোল্টেজ বেশি? স্যার VB1 এর স্যার VB1 VB1 কেন 2 কেন না? স্যার 2 তে যারা আছে ভোল্টেজ ড্রপ হবে আরেকবার। হ্যাঁ সেটাই আমি জানতে চাচ্ছি। সোর্সটা তো উপরে, এখানে গ্রাউন্ড, এই ভোল্টেজটা এই তিনটে রেজিস্ট্যান্সের ড্রপ হবে। এই দুই রেজিস্ট্যান্সের যে ড্রপ সেটা অ্যাপ্লাই করছো কোথায়? Q1 এ। আর শুধু আর B3 তে যেটা ড্রপ সেটা কোথায় অ্যাপ্লাই করছো? Q2 তে। তার মানে এমন অ্যারেঞ্জমেন্ট করলো যে এই দুইটার মধ্যবর্তী ড্রপটা যাতে এটা হয়, কত হয়? 2 VBE। VB কারণ আমাদের এই দুইটা নোড দেখো, এই যে এই পয়েন্ট যদি আমরা এখান থেকে মেজার করি আর এই পয়েন্টের মধ্যে আমাদের ভোল্টেজের পার্থক্য কত হওয়া উচিত? দেখো তো এই জায়গায় ডায়োডের ড্রপ কত? VBE এখানে ড্রপ কত? VBE 0.7 ওই 0.7, তার দুইটা 0.7 মিলে আসলে কত হচ্ছে? 1.4 1.4। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই রেজিস্ট্যান্সটাকে এমনভাবে ভ্যারি করব যাতে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস এর ড্রপটা হয় ওই 1.4 এর সমান। কথা কি বুঝতে পেরেছি? তো এই Yes, যে sir. অ্যারেঞ্জমেন্ট এই টাইপের সার্কিট হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস ক্লাস এবি পাওয়ার অ্যাম্পলিফায়ার। এই যে একটা রেজিস্ট্যান্স দিয়ে করেছি এটা অনেক সময় এমন করা হতে পারে যে দুইটা রেজিস্ট্যান্স তুমি ইউজ করছো যাদের ভোল্টেজ ড্রপ তুমি জানো, এমন ভাবে এলিমেন্ট গুলি বসালা যাতে এই ড্রপটা ফিক্সড হয়। বাট আমরা জানি যে প্র্যাকটিক্যালি রেজিস্ট্যান্স ভ্যালু গুলি কি ডিফারেন্ট হয়, সেজন্য আমরা একটা পট ব্যবহার করে পটের ভ্যালু থেকে ভ্যারি করে এই ভ্যালুটা ঠিক করব। আর এই পটেনশিওমিটার মানে স্পট ব্যবহার করে মেইন কারণই হচ্ছে যে আমরা তো নরমালি ভোল্টেজ মেজার করে করি না, আমরা কি করি এখানে এই ভেরিয়েবল রেজিস্ট্যান্স থেকে ভ্যালু চেঞ্জ করব যতক্ষণ পর্যন্ত আমরা দেখব যে আমাদের আউটপুটে ডিসটরশন ফ্রি সিগন্যাল আসছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই প্র্যাকটিক্যাল সার্কিটে এটাকে ভ্যারি করে আউটপুটের ডিসটরশন দূর করা হয়। তো এটা হচ্ছে একটা ক্লাস এবি পাওয়ার অ্যাম্পলিফায়ার যেখানে ক্লাস বি এর প্রবলেম থেকে সলভ করা হচ্ছে। তবে এই সার্কিটে একটা প্রবলেম হচ্ছে আমরা জানি যে এই টাইপের ভেরিয়েবল রেজিস্ট্যান্স যদি আমি একটা সার্কিটে বসায় কাজ করি দেখা যায় কি মুভমেন্টের এর ভ্যালু কি ফিক্স থাকে না, অনেক সময় চেঞ্জ হয়ে যায় না? ল্যাব ট্যাবে করে দেখেছো এইভাবে? পটের ভ্যালু যদি মানে তোমার যদি মুভমেন্ট হয় ভ্যালু চেঞ্জ হয়ে যায়, পেয়েছো কেউ? হ্যাঁ স্যার, নাকি একই ভ্যালু থাকে? চেঞ্জ হয় কিছু। মানে চেঞ্জ এই হয়ে টাইপের যায় স্যার। ভোল্টেজের ক্ষেত্রে ভেরিয়েশন হয়ে যায় যাতে মুভমেন্টে তার ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে, এটা একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে রেজিস্ট্যান্স এর উপরে টেম্পারেচারের ইফেক্ট অনেক বেশি। আমি যে ধরো রুমের মধ্যে আমি যদি একটা সার্কিট ডিজাইন করি দেখা গেল এটা নিয়ে গিয়ে আমি যদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় গেলাম যেখানে টেম্পারেচার অনেক বেশি, অথবা এমন একটা জায়গায় নিয়ে গেলাম যেখানে টেম্পারেচার অনেক কম, তাহলে এই রেজিস্ট্যান্স এর ড্রপটা কি ভ্যারি করবে না? ভেরিয়েবল Yes, রেজিস্ট্যান্স হ্যাঁ স্যার। এর ক্ষেত্রে ডায়োডের রেসপেক্টে, কারণ ডায়োডেরটা তো তুলনামূলক আমরা জানি ভেরিয়েশন খুব কম হয়। 1 ডিগ্রি ইয়েতে আমাদের সিমুলেশন ল্যাবে মনে হয় বলা আছে 1 ডিগ্রি ভেরিয়েশনে কতটুকু চেঞ্জ হয় ভোল্টেজে? 2 মিলিভোল্ট। হ্যাঁ, তাহলে 2 মিলিভোল্ট চেঞ্জ হচ্ছে। আর এখানে রেজিস্ট্যান্স যদি বেশি চেঞ্জ হয়ে যায় এর রেসপেক্টে তাহলে সার্কিটটা আবার টিউন করতে হবে। তো এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমের সলিউশন যেটা হচ্ছে সেটাই হচ্ছে বেসিক্যালি ডায়োড বায়াসিং প্লাস এবিআই পাওয়ার অ্যাম্পলিফায়ার। তো এখানে কি করা হচ্ছে? এখানে খুবই সিম্পল একটা কাজ করা হচ্ছে যে আমরা রেজিস্ট্যান্সটাকে খুলে ফেলবো। আমরা রেজিস্ট্যান্স আমাদের দরকার নেই। আমরা ওখানে ২ টা ডায়োড বসায় দিব। যে ডায়োড গুলির ড্রপ এই বেজ ইমিটর জাংশনে ডায়োডের ড্রপের সমান। আমার কথা কি বোঝা যাচ্ছে? তো এখানে যেহেতু ২ টা ডায়োড আছে এখানে একটা, এখানে একটা, তার আমরা এখানে ২ টা ডায়োড বসায় দিব। তা ২ টা ডায়োড যদি বসায় দেই ডায়োড মুভমেন্টে কি আর ভোল্টেজ ড্রপ চেঞ্জ হয়ে যাবে? না স্যার। আর এখানেও যেহেতু ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স এখানেও ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স একই রকমই হবে না? একই টাইপের তো পিএন জাংশন ম্যাটেরিয়াল। তাহলে এদেরও কি টেম্পারেচার ইফেক্ট কি সিমিলার টাইপের হবে না ডিফারেন্ট হবে? সিমিলার টাইপেরই। সিমিলার টাইপেরই হবে। সো এই সার্কিটে ওই মুভমেন্ট বা টেম্পারেচার ইয়েতে খুব একটা ভেরিয়েশন হবে না।
বাট এই সার্কিটে আমাদের যেহেতু অ্যাডজাস্ট করার সুযোগ নাই, সো এগুলির এই জায়গার ভোল্টেজের সাথে যদি এখানে কোনোটার ভোল্টেজের পার্থক্য হয়, সেক্ষেত্রে তখন তুমি আর টিউন করার স্কোপ পাবা না। বুঝতে পেরেছি? তা এইভাবেও আমরা ক্লাস এবি অথবা বি পাওয়ার অ্যাম্প্লিফায়ার বানাতে পারি। এই সার্কিটটা প্লাস এই সার্কিটটা, এটাই দুইটাই তোমরা ইলেকট্রনিক্স ল্যাবে দেখবা ক্লাস বি পাওয়ার অ্যাম্প্লিফায়ার হিসেবে। সো ক্লাস বি বা এটা কি বুঝতে পেরেছো এবার তো এবি? স্যার তাহলে স্যার কোনটা ইউজ করা বেশি বেটার? আমাদের তো উদ্দেশ্য পুরা 360 ডিগ্রি অপারেশন নাকি? তা আমরা ক্লাস এবি ইউজ করব। আর এটার মধ্যে কোনটা ব্যবহার করবো সেটা ডিপেন্ড করছে তোমার রিকোয়ারমেন্ট বা ডিজাইনের উপর ডিপেন্ড করে। তুমি যদি চাও যে আমি বিভিন্ন জায়গায় গিয়ে টিউন করে বা ডিফারেন্ট ভ্যালুর জন্য অ্যাডজাস্ট করব, তাহলে তুমি এটা ইউজ করতে পারো উপরেরটা। আর যদি ফিক্স করে ফেলতে চাও তাহলে সেটা ইউজ করতে পারো। স্যার এটা দুইটারই, পরে তো কম বেশি হলে তো স্যার এটা আবার চেঞ্জ করার কোনো হ্যাঁ, তার মানে তোমাকে ফার্স্টে ডিজাইন করে ফিক্স করে ফেলতে হবে, তারপরে আর এটা চেঞ্জ করতে হবে না। যে একবার পারফেক্টলি সেট হয়ে যায় তাহলে এটা ওইভাবেই কাজ করবে। ঠিক আছে? ওকে, তাহলে এই যে এক্সট্রা কাজ করলাম সেটার এখন লোড লাইনের ইফেক্টটা দেখি, তাহলে আজকে আমাদের এখানে মোটামুটি শেষ হবে। আজকে আমরা বেশি আগাবো না। তা আমাদের উদ্দেশ্য ছিল কি বলতো, দুইটা বিজিটি কে আমরা কিন্তু এই এক্সট্রা ভোল্টেজটা প্রোভাইড করছি। সেটা কত ভোল্টেজ দেখো তো? 1.4 2 হ্যাঁ, VB তাহলে একটার জন্য কত হবে? 0.7 0.7 মানে কত? 2 মানে সরি, এই ভিবিই। তাহলে আমরা যদি প্রথম উপরে বিজিটির জন্য লোড লাইন ড্র করি, তা আমাদের ক্লাস বি তে ছিল কিউ পয়েন্টটা এই কাট অফ রিজনে। এখন আমরা একটু উপরে সেট করব, যাতে এই দুইটা পার্টিকুলার পয়েন্টের মধ্যে শুধু ড্রপটা এই ভিবির সমান হয়, এর থেকে বেশি বা কম না হয়। আমার কথা কি বুঝতে পারছি? আমরা কিন্তু প্রথম যখন ডেফিনেশন পড়েছিলাম তখন বলা হয়েছিল যে ক্লাস এ বি কি, এ আর বি এর মাঝখানে যে কোনো একটা জায়গায় কিউ পয়েন্ট হলে কি হবে? ক্লাস, এরকম বলা হয়েছিল না? যে এটা হচ্ছে এর পয়েন্ট, এটা হচ্ছে ক্লাস বি এর পয়েন্ট, লোড কিউ পয়েন্ট, এর মাঝে তুমি যে কোনো জায়গায় দিতে পারবে। বাট এখানে কি আমরা যে কোনো জায়গায় বসাচ্ছি না স্পেসিফিক কিছু জায়গায় বলে দিচ্ছি? স্পেসিফিক স্যার। আচ্ছা, কেন বলছি? কারণ আমাদের উদ্দেশ্য কি ছিল? ক্রসওভার ডিস্টরশনকে দূর করা। এটাই উদ্দেশ্য ছিল না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই যে বাড়তি যদি বায়াসিং করো দেখো, তাহলে এখন এটা হচ্ছে আমাদের অরিজিন। এই জায়গায় আমরা কি করবো? ইনপুট অ্যাপ্লাই করবো এই পয়েন্ট থেকে নাকি? দেখো তো। আর নেগেটিভ পোর্শনটা এখানে চলে যাবে। এখন লোড লাইন কিন্তু তো বাড়তি অংশ পাচ্ছে না এরকম। Yes sir. তার মানে নেগেটিভের কিছুটা পোর্শন লোড লাইনে অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে। জি স্যার। তাহলে আমাদের এই কার্ভটা আমরা ওইটাই দেখছি যে আমরা যদি এখন ইনপুট ড্র করি, তা নেগেটিভের এই যে এইটুকু অংশ হচ্ছে নেগেটিভ থেকে আসছে। ঠিক আছে কি? কেন নেগেটিভ থেকে দিচ্ছি? কারণ এইটুক ভোল্টেজই কোথায় ব্যবহার হবে বলো তো? যে ডিসি সাপ্লাইটা ডায়োড গুলো। ওই যে ডিসঅ্যাপ্লের জন্য হচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে ওই বেজ এমিটার জাংশনে ড্রপ হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা এই জন্য একটু বাড়তিতে দিচ্ছি। কিন্তু খেয়াল করে দেখো, আমরা যদি এই জায়গায় এইটুক বাড়তির জায়গায় আরো অনেক বেশি বাড়তি দিয়ে দিই, সেটা যদি বেজ ইমিটরের যে ভোল্টেজ ড্রপ তার থেকে বেশি হয়ে যায়, তাহলে আমাদের কি হবে তখন? তাহলে কি আমাদের জন্য আরো বেটার হবে না? নাকি খারাপ হয়ে যাবে আমার অবস্থা? কি হবে মনে হয়? Sir ব্যাটারি তো হওয়ার কথা। বেশি দিচ্ছে আরো বেটার হওয়ার কথা, এরকম মনে হচ্ছে না? আচ্ছা, তাহলে এখন আমরা একটু চিন্তা করে দেখি। যদি আমরা এইটুকুই শুধুমাত্র যদি আমাদের ইয়েতে গিয়ে এড হয় ধরলাম, প্লাস সরি বলতে চাচ্ছি যে বেজ ইমিটার জাংশনে ড্রপ হয়, তার মানে ওইটুকু প্রোভাইড না করে যদি আমরা বেশি এখানে প্রোভাইড করে দেই, তাহলে পজিটিভ হাফ যেটা থাকবে সেটা কি হাফ সাইকেল বা 180 ডিগ্রি হবে না, তার থেকে বেশি হয়ে যাবে তখন। সে কমে যাবে না? আমি বলতে চাচ্ছি যে তোমাদের এখানে যে সিগন্যালটা এপ্লাই করছি এখানে, এটা হচ্ছে হাফ সাইকেলের রেঞ্জ। উপরে দেখো, উপরে নিচে কি সেম দেখা যাচ্ছে? আমি এইটুক বাড়তি দিচ্ছিলাম কেন? দ্যাট মিনস এইটুক নেগেটিভ থেকে আনতেছিলাম। কারণ আমরা ধরে নিচ্ছি যে এইটুক ড্রপটা হচ্ছে কার সমান? ওই বেজ ইমিটর ড্রপের সমান। এটা কিন্তু আমি নিচে লিখে দিয়েছি, এই যে দেখো। এইটুক এখানে না, এইটুক হচ্ছে এই ভোল্টেজের এখানে হচ্ছে এইটুক ড্রপ।
এখন আমি যদি এইটুকের জায়গায় আরো বেশি পজিটিভে নিয়ে আসতাম তাহলে আমাদের এখানে কি ইনপুটে বাড়তি ভোল্টেজ আসতো না? সেটা কি ভালো হবে না খারাপ হবে? স্যার অফসেট না স্যার ওটা তো হতো না। স্যার তাহলে তো ইয়েটা কাটা পড়ে যাবে সিগন্যালটা আরো হিসেবে বেশি। হওয়া উচিত ভালো হচ্ছে তোমার মনে হতো যে আমি বেশি দিচ্ছি। আমার বেশি দিলে কি হবে তখন আসলে ইনপুটটা 360 ডিগ্রি হওয়ার জন্য আমাদের আসলে কতটুক দরকার? পজিটিভ থেকে কতটুক আসবে? 180 ডিগ্রি। আর নেগেটিভ থেকে কতটুক আসবে? 180 ডিগ্রি। দুইটা মিলে তো 360 ডিগ্রি হবে। কিন্তু আমরা যদি এই অ্যারেঞ্জমেন্ট করতাম তাহলে দেখো তো এটা 180 ডিগ্রি থেকে বেশি চলে আসছে না পজিটিভে? ইয়েস স্যার। মানে এখন যদি আমরা এই অ্যারেঞ্জমেন্টের জন্য দেখি তাহলে আমাদের এটা কি 180 ডিগ্রি হচ্ছে না 180 ডিগ্রির বেশি চলে আসছে। এইটুক অংশ বেশি বাড়তি না দেখো? এর উপরে হলে 180 ডিগ্রি হতো। এইটুক অংশ বাড়তি চলে আসছে না যদি আমি কিউব আরো বেশি উপরে সেট করতাম কিছু এরকম কোনো পজিশনে? তাহলে তুমি 180 থেকে বেশি একটা জিনিসের সাথে যদি আরেকটা 180 ডিগ্রি থেকে বেশি যোগ করে দাও, আউটপুট কি 360 হবে না একটা অন্য টাইপের ডিসটরশন চলে আসবে? অন্য টাইপের ডিস্টরশন চলে আসে। সো আমাদের এইজন্য বেশি নেওয়া যাবে না। যতটুক দরকার ওইটুকুই নিতে হবে। এবং সেটা এইজন্য আমরা মার্ক করে এভাবে বসিয়েছি। সো তোমরা যদি এইভাবে এখানে ইনপুট এপ্লাই করো এই কিউ পয়েন্টে তাহলে তোমরা তখন দেখতে পারবা যে আমাদের আউটপুটে এরকম আমরা বেসিক্যালি কারেন্টের ভ্যালু পাবো যেখানে এইটুকু অংশ বাড়তি এই কিউ পয়েন্টে কিছুটা উপরে সেট করার জন্য। এবং ভোল্টেজেও আমরা এরকম একটা জিনিস পাবো কিছুটা অংশ বাড়তি সেটা হচ্ছে ওই কিউ পয়েন্টে ওই পজিশনে সেট করার জন্য। বাট এইটুকু অংশ কোথায় ইউজ হয়ে যাবে? ওই বেজ ইমিটর জাংশনে। সো ফাইনালি আমরা এই 180 ডিগ্রি সিগন্যালেরই একটা অ্যামপ্লিফাইড ভার্সন পাবো আর দুইটা বিজিটি মিলে আসলে 360 ডিগ্রি অপারেশন পাবো। তবে এখানে খেয়াল রাখতে হবে এখানেও ক্লাস বি এর মতো ওই জিনিসটা আছে যে ক্লাস বি তে কি ছিল যে আমরা কালেক্টর থেকে আউটপুট না নিয়ে ইমিটার থেকে আউটপুট নিচ্ছি। এই সার্কিটটা কোথা থেকে নিচ্ছি দেখো তো? এটা তো ক্লাস বি আসলে কোথা থেকে নিচ্ছি? এমিটার থেকে তাহলে এখানে ভোল্টেজে কি হবে? সেম ফেজ থাকবে না ডিফারেন্ট ফেজ হবে? সেম থাকবে। আউটপুটে সেম থাকবে। সেম থাকতে গেলে আমরা জানি যে লোড লাইনের মেকানিজমের সাথে উল্টো হয়ে যায় না? ইয়েস স্যার। এইজন্য আমরা এখানে যে দেখো খেয়াল করে যে এই VCEQ পয়েন্টেরই একটা মিরর অথবা বলতে পারো এর মতো যতটুক ডিসটেন্স বললো সিমিলার ডিসটেন্স নিয়ে 0 থেকে আমরা একটা VEQ প্রাইম লাইন ড্র করেছি যাতে আমরা এই কিউ পয়েন্টটা এই পয়েন্টের পরিবর্তে এখানে নিয়ে জিনিসটা ড্র করতে পারি। তো এটা দেখলে তোমরা আরো বুঝতে পারবা। সো আমার মনে হয় যে তোমরা দেখো তাহলে এই জিনিসটা আরো ধারণা হবে। আর এই জিনিসটা করা হয়েছে শুধুমাত্র সেম ফেজ রাখার জন্য। সো আজকে আমরা আসলে এই পর্যন্তই দেখবো। নেক্সট দিনে আমরা এরপর থেকে যাইতে আছে সেটা দেখবো। সো এই পর্যন্ত যা যা বললাম তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর কোনো Yes, sir. কোশ্চেন আছে? আচ্ছা তোমরা তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আমি 4টা 20 পর্যন্ত পোর্টাল অন আছে। আর তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস কবে বলো তো? মেবি বুধবারে। বুধবারে? আচ্ছা। ওকে তাহলে বুধবারে আমার একটা কাজ আছে মেবি আমি ওইদিন ক্লাসটা নিতে পারবো না। তবে আমরা ওইটা অন্য কোনো দিন শিফট করে নেওয়া যায় কিনা এটা আমি তাহলে পরে জানাবো। ঠিক আছে? আর বুধবার যদি মানে ফাইনালি আমি এখন জানাচ্ছি না। বুধবারই তোমাদের জানাই দিব সিআরকে বা গুগল ক্লাসরুমে লিখে দিব। ঠিক আছে? ওকে তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের কি কোনো কোশ্চেন আছে? না শেষ করব? না স্যার কোনো কোশ্চেন নাই। ওকে তাহলে ভালো থেকো। ঠিক আছে? স্যার আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। আসসালামু আলাইকুম।